ছাত্রছাত্রীরা ফেনলের প্রস্তুতি সম্পর্কে আমরা জানছি আজকে। তো সাধারণতভাবে ফেনলের প্রস্তুতি আমরা সাধারণ পদ্ধতিগুলো যেগুলো আছে সেইগুলো একটা একটা করে দেখব। তো প্রথমেই আমরা যে বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে কিভাবে আমরা ফেনল উৎপন্ন করতে পারি সেটা আমরা দেখছি। তো বেনজিন সালফোনিক অ্যাসিড এটা আমরা প্রথমেই তৈরি করি কি দিয়ে? তো বেনজিনকে আমরা যদি তোমার যে গাঢ় H2SO4 এর সহযোগিতায় অর্থাৎ কনসেন্ট্রেটেড যে সালফিউরিক অ্যাসিড বা যেটাকে আমরা ধ্রুমায়মান হিসেবে নেব, ঠিক আছে, ধ্রুমায়মান হিসেবে নিয়ে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু আমরা প্রথমেই পেয়ে যাব বেনজিন সালফোনিক অ্যাসিড। এটা হচ্ছে কি বেনজিন সালফোনিক অ্যাসিড। ক্লিয়ার? তো এরপর এই বেনজিন সালফোনিক অ্যাসিডকে যদি আমরা যে সোডিয়াম হাইড্রোক্সাইড কস্টিক সোডার উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব এখানে যেটা পাই আমরা বেনজিল সালফোনেট পাই সোডিয়ামের, ঠিক আছে, সোডিয়ামের বেনজিল সালফোনেট, যেটাকে আমরা বলে দেব সোডিয়াম বেনজিন সালফোনেট, ঠিক আছে, উৎপন্ন হলো। তারপর যদি এই বেনজিল সালফোনেটকে সোডিয়ামের বেনজিন সালফোনেটকে যদি আমরা আবার কস্টিক সোডা 2 অণু নিয়ে যদি আমরা 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করি অর্থাৎ উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করি তাহলে কিন্তু আমরা দেখব যে সোডিয়াম সালফোনেট হচ্ছে বেরিয়ে যাবে, আর 1 অণু জল বেরিয়ে যায়। ক্লিয়ার? এবং আমরা পেয়ে যাব তোমার সোডিয়াম ফেনক্সাইড, বোঝা গেল? এটাকে আমরা বলবো সোডিয়াম ফেনক্সাইড। তারপর এই সোডিয়াম ফেনক্সাইডকে যদি আমরা ডাইলুট বা লঘু HCl বা অ্যাসিডিক মাধ্যমে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু দেখব যে সোডিয়াম ক্লোরাইড বেরিয়ে যাবে, অর্থাৎ এই সোডিয়ামটা কি রিপ্লেসড হয়ে যাবে H দ্বারা। ফলে আমরা এখানে পেয়ে যাব সোডিয়াম ফেনক্সাইড থেকে ফেনল পেয়ে গেলাম। এখানে দেখো এখানে Na রিপ্লেসড হলো H দ্বারা, আর এই Clটা কি হবে, Clটা Na এর সাথে যুক্ত হয়ে NaCl হয়ে বেরিয়ে যাবে, তাহলেই কিন্তু আমরা ফেনল পেয়ে যাই। ঠিক আছে? এটা হলো কি বেনজিল সালফোনিক অ্যাসিড থেকে। তো ডাইরেক্ট আমরা বেনজিল সালফোনিক অ্যাসিড থেকেও করতে পারি। তো আমরা বেনজিল সালফোনিক অ্যাসিড কিভাবে তৈরি করলাম সেইটা আগে দেখে নিলাম, যে গাঢ় বা ধ্রুমায়মান অবস্থায় H2SO4কে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে আমাদের বেনজিল সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয় এবং নেক্সট পরবর্তী পর্যায়গুলো আমরা এইভাবে করে ফেনলে আনতে পারি বা ফেনল পরিণত করতে পারি পরীক্ষাগারে। ওকে? এর পরের যে পদ্ধতি সেটা হচ্ছে কি ডায়োজোনিয়াম আর লবণ থেকে আমরা কিভাবে তোমার ফেনল উৎপন্ন করতে পারি সেইটা আমরা দেখে নিচ্ছি। দেখো ডায়োজোনিয়াম যে লবণ থেকে ফেনল উৎপত্তি একটা কিন্তু আমাদের বিশেষ সুবিধাজনক পদ্ধতি। এখানে আমরা ডায়োজোনিয়াম লবণটাকে তৈরি করে ডায়োজোনিয়াম লবণকে যদি আমরা জল এবং যদি অল্প পরিমাণ অ্যাসিডের সহযোগিতায় আর্দ্র বিশ্লেষণ ঘটাতে পারি তখন ডায়োজোনিয়াম লবণটা ডাইরেক্টলি কিসে ফেনলে পরিণত হয়ে যাবে। ঠিক আছে? তো প্রথমেই আমরা ডায়োজোনিয়াম লবণ কিভাবে তৈরি করতে পারি সেটা তো আমরা জানি। ঠিক আছে? কি করতে হবে, এখানে আমাদের যে অ্যানিলিন নিতে হবে। ঠিক আছে? অ্যানিলিন, সেই অ্যানিলিনে আমরা যদি নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে, নাইট্রাস অ্যাসিড এবং তোমার হচ্ছে H2SO4 বা HClও নিতে পারি আমরা, সেই ক্ষেত্রে ডায়োজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, কিন্তু H2SO4 নিলে ডায়োজোনিয়াম সালফাইড উৎপন্ন হবে। আর এখানে 0 থেকে
5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিন্তু আমরা শীতল অবস্থায় নেব, নিয়ে যদি বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু আমাদের এখানে তোমার ডায়োজোনিয়াম তোমার সালফাইড উৎপন্ন হবে। ঠিক আছে, ডায়োজোনিয়াম সালফাইড উৎপন্ন হলো। ঠিক আছে, ডায়োজোনিয়াম সালফাইড, ডায়োজোনিয়াম সালফাইড। এরপর এই ডায়োজোনিয়াম যে লবণটা উৎপন্ন হলো, যেটাকে আমরা বলতে পারি অ্যারিন ডায়োজোনিয়াম লবণ। ঠিক আছে, এটা তো অ্যারোমেটিক, তাই একে আমরা অ্যারিন ডায়োজোনিয়াম লবণ বলি। তো এই অ্যারিন ডায়োজোনিয়াম লবণকে আমরা ডাইলুট যে H2SO4 দিয়ে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, আর্দ্র বিশ্লেষণ, তখন কিন্তু আমরা ডাইরেক্টলি ডায়োজোনিয়াম লবণ থেকে, অ্যারিন ডায়োজোনিয়াম লবণ থেকে আমরা ফেনল পেয়ে যাব। তাহলে এইভাবে কিন্তু আমরা ডায়োজোনিয়াম লবণ থেকে যখন আমরা ফেনলের প্রস্তুতি করব, সেটা কিন্তু অনেক সুবিধাজনক পদ্ধতি এবং খুব সহজেই কিন্তু আমরা তা তৈরি করতে পারি। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, যে আমরা অ্যানিলিনে যদি নাইট্রাস অ্যাসিড, তো নাইট্রাস অ্যাসিড তৈরি করার জন্য কি উৎপন্ন, মানে একটা তো সোডিয়াম নাইট্রেট। ঠিক আছে, নাইট্রাস অ্যাসিড কীভাবে উৎপন্ন হবে, আমরা যে সোডিয়াম নাইট্রেট এবং HCl বা H2SO4 তোমার বিক্রিয়া যদি করে, H2SO4 যদি বিক্রিয়া করে, এখানে কিন্তু HNO2 উৎপন্ন হয়, যেটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড, যেটা হচ্ছে আমাদের বিক্রিয়ায় তৎক্ষণাৎ উৎপন্ন হতে হবে। তাই আমরা বিক্রিয়া মাধ্যমে সোডিয়াম নাইট্রেট H2SO4 বা সোডিয়াম নাইট্রেট HCl ব্যবহার করি। তো HCl ব্যবহার করলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা নাইট্রাস অ্যাসিড পাই, এবং নাইট্রাস অ্যাসিড থেকে যে তোমার অ্যানিলিনের সাথে বিক্রিয়া করে যে ডায়োজোনিয়াম লবণটা উৎপন্ন হবে, সেটা ডায়োজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, যেটাকে আমরা লিখতে পারি PHN Cl- আর এখানে হচ্ছে প্লাস, এইভাবে কিন্তু লেখা যায়। এটাকে আমরা বলবো ডায়োজোনিয়াম ক্লোরাইড। তো এইখানে ডায়োজোনিয়াম ক্লোরাইডটা কেন আমরা ব্যবহার করব না, কারণ এখানে ডায়োজোনিয়াম আমরা ক্লোরাইড ব্যবহার করছি না। তো ডায়োজোনিয়াম ক্লোরাইডে ব্যবহার না করার কারণটা হচ্ছে কি, কারণ হলো যদি আমরা ডায়োজোনিয়াম ক্লোরাইড ব্যবহার করে ফেনল উৎপন্ন করতাম, তাহলে ফেনলে অল্প পরিমাণ, এই যে ফেনল যে উৎপন্ন হলো, সেই ফেনলের সাথে অল্প পরিমাণ কিন্তু আমাদের এখানে বেনজিন ক্লোরাইড উপস্থিত থাকতে পারত মিশ্রণ হিসেবে। তাই আমরা এই ডায়োজোনিয়াম লবণটাকে এই ক্ষেত্রে ব্যবহার করব না। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখব যে স্যালিসাইলিক অ্যাসিড থেকে ফেনল আমরা কিভাবে প্রস্তুত করব। তো প্রথমে আমাদের স্যালিসাইলিক অ্যাসিডের যে সংকেত, সেটা আমাদের দেখতে হবে। বেনজিন বলয়ে OH থাকবে এবং তার সাপেক্ষে অর্থ পজিশনে হচ্ছে তোমার কার্বক্সিলিক গ্রুপ থাকবে, তাহলে সেটা হয়ে যাবে স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে, তো এই স্যালিসাইলিক অ্যাসিডকে যদি আমরা সোডিয়াম লবণ হিসেবে তৈরি করি, তাহলে সোডিয়ামের স্যালিসাইলেট উৎপন্ন হয়। ঠিক আছে, তো সোডিয়ামের স্যালিসাইলেট উৎপন্ন হবে। তো এই সোডিয়াম স্যালিসাইলেটে আমরা যদি সোডা লাইম ব্যবহার করি, সোডা লাইম দিয়ে আমরা যদি উত্তপ্ত করি, এখানে সোডা লাইমের সংকেতটা কি, আমরা তো জানি ক্যালসিয়াম অক্সাইড এবং কস্টিক সোডার যে দ্রবণ, সেটাকে আমরা সোডা লাইম বলবো মিশ্রণটাকে। ঠিক আছে, সেই মিশ্রণটা যদি দিয়ে আমরা উত্তপ্ত করি, এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে সোডিয়ামের ইথোক্সাইড উৎপন্ন হবে, এই ফেনক্সাইড উৎপন্ন হবে, সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে স্যালিসাইলিক অ্যাসিডকে আমরা প্রথমে কি করব, সোডিয়ামের লবণ হিসেবে তৈরি করব, সোডিয়াম স্যালিসাইলেট। তারপর তাকে আমরা কি করতে হবে, সোডা লাইম
যেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কস্টিক সোডার একটা মিশ্রণ, তা দিয়ে যদি উত্তপ্ত করি তো আমাদের উৎপন্ন হয় সোডিয়াম ফেনক্সাইড। এবং ফেনক্সাইড যখন আমরা উৎপন্ন করে নিলাম তো সেই ক্ষেত্রে আমাদের ফেনল তৈরি সুবিধা হয়ে যাবে, কারণ আমরা এখানে ডাইলুট যে অ্যাসিড দিয়ে যদি আমরা হাইড্রোলাইসিস করি বা আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে কিন্তু আমাদের এখানে এক ধাপেই ফেনল পেয়ে যাই, তাই না? তাহলে এইভাবেই কিন্তু আমরা স্যালিসাইলিক অ্যাসিড থেকে ফেনল প্রস্তুত করতে পারি খুব সহজভাবে। ক্লিয়ার? এরপরে 4 নাম্বার হবে আমাদের গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে কিভাবে উৎপন্ন করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বা হ্যালাইড নিয়ে নেব। ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নিচ্ছি আমরা। তো সেই ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডকে যদি আমরা অক্সিজেনের যে উপস্থিতিতে, শুষ্ক ইথারের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটায়, তাহলে প্রথমেই আমাদের যেটা উৎপন্ন হয় জুতো যৌগ, ঠিক আছে, যার কালারটা হয়ে যাবে সাদা, একটা জুতো যৌগ উৎপন্ন করে। তারপর তাকে যদি আমরা তারপর আমরা কি করব, ডাইলুট অ্যাসিড দ্বারা বিক্রিয়া করাবো, ঠিক আছে। ডাইলুট অ্যাসিড দ্বারা হাইড্রোলাইসিস যদি আমরা করি তাহলে কি হবে, এখানে আমার NaCl বেরিয়ে যাবে আর ফেনল উৎপন্ন হবে, ঠিক আছে। এখানে যে এই অংশটা কে বেরিয়ে যাবে, তাই না? তখন কি উৎপন্ন হবে, MgClBr, আর আমাদের মুখ্য প্রোডাক্ট যেটা ফেনল উৎপন্ন হয়। এইভাবে আরও তোমরা অন্যান্য তোমার হচ্ছে হ্যালাইড ধরে করতে পারো, সমস্যা নেই, করা যাবে। দেখো, কিউমেন থেকে যদি আমরা ফেনল উৎপাদন করি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু শিল্পের ক্ষেত্রে আমরা এই ফেনল উৎপাদন পদ্ধতিটি ব্যবহার করে থাকি বেশিরভাগ, ঠিক আছে। তো এখানে কিউমিনের সংকেতটা কি? কিউমিনের সংকেত যেটা হলো সেটা কি, দেখো বেনজিন রিং CH আর হচ্ছে দুটো CH3 গ্রুপ এই CH এর সঙ্গে থাকবে, এটাকে আমরা বলবো কিউমিন, ঠিক আছে। তো প্রথমে আমরা কিউমিনের প্রস্তুতিটা করে নিই, কীভাবে কিউমিন প্রস্তুত করব, তাহলে প্রস্তুতিটা দেখে নেব, তারপরে আমরা দেখব ফেনল কিভাবে প্রস্তুত করি, ঠিক আছে। তো কিউমিন প্রস্তুতি করার ক্ষেত্রে আমরা বেনজিন রিংয়ের সাথে বা বেনজিনের সাথে যদি প্রোপিনের বিক্রিয়া ঘটাই, বেনজিনের সাথে প্রোপিনের বিক্রিয়া ঘটাবো, এখানে আমরা ফসফরিক অ্যাসিডের সহযোগিতা নেব, ঠিক আছে, এবং উচ্চ চাপ এবং উচ্চ উষ্ণতা ব্যবহার করব। ব্যবহার করলে আমরা কিন্তু এই প্রোপিন আর বেনজিন এর মধ্যে বিক্রিয়ায় আমরা কিউমিন পেয়ে যাই, ঠিক আছে। তো কিউমিন প্রস্তুত করার পর আমরা এই কিউমিনটাকে নিয়ে যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটায়, উষ্ণতা প্রায় 90 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে, এরকম উষ্ণতাতে অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া ঘটায়, প্রথমে আমাদের উৎপন্ন হয় কিউমিন হাইড্রোপারক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে। কিউমিন হাইড্রোপারক্সাইড উৎপন্ন হলো, ঠিক আছে। তারপর আমরা একে যদি ডাইলুট H2SO4 এর সহযোগিতায় 50 থেকে 90 বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি বিক্রিয়া করি, তাহলে কিন্তু আমাদের নির্ধারিত যে প্রোডাক্ট ছিল ফেনল, সেই ফেনল পাই, এবং আরেকটা হচ্ছে কিটোন উৎপন্ন হবে যা হচ্ছে অ্যাসিটোন। তো এইভাবে কিন্তু আমরা ফেনল পেতে পারি। আরও একবার বলছি ডিটেলসে ভালো করে দেখো, যে কিউমিন থেকে যদি আমরা ফেনল উৎপাদন করি, এটা কিন্তু সাধারণত শিল্পের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো
তো প্রথমে আমাদের কি করতে হবে, কিউমিনের প্রস্তুতি ঘটাতে হবে। তো কিউমিন কিভাবে প্রস্তুত হয় সেই জিনিসটা দেখি। কিউমিনের স্ট্রাকচারটা তো আমরা দেখলাম। প্রস্তুত করার জন্য আমরা বেনজিন রিং নেব বা বেনজিন নেব, বেনজিনের সাথে প্রোপিনের বিক্রিয়া ঘটাবো এবং একটা অ্যাসিডের উপস্থিতি নিতে হবে, যেটা আমরা ফসফরিক অ্যাসিড নিয়েছি। তো ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে উচ্চ চাপ এবং উষ্ণতায় যদি বিক্রিয়া ঘটায় তাহলে কিন্তু আমরা কিউমিন পেয়ে যাব, ঠিক আছে। তো এই কিউমিনকে যদি আমরা অক্সিজেন এর মানে বিক্রিয়া ঘটাই, বাইরের যে অক্সিজেন, সেই বায়ুর অক্সিজেন না নিয়ে আমরা অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া ঘটায় পার্টিকুলার, বায়ুর অক্সিজেন অনেক মিশ্রিত থাকে, তাই আমরা ওটাকে অ্যাভয়েড করব। অক্সিজেন নেব পিওর, সেই অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া ঘটায় 90 থেকে তোমার 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে কিন্তু আমরা প্রথম ধাপেই যেটা পেয়ে যাই কিউমিন হাইড্রোপারক্সাইড। এবং তারপর তাকে যদি আমরা ডাইলুট H2SO4 এবং 50 থেকে 100 ডিগ্রি টেম্পারেচারের উষ্ণতার মধ্যে যদি বিক্রিয়াটা ঘটায়, তাহলে কিন্তু আমরা ফেনল পাই এবং অ্যাসিটোন পাবো, দুটো অংশ পাবো, ঠিক আছে, বোঝা গেল। তো এইভাবে কিন্তু আমরা ফেনলের প্রস্তুতিগুলিও করে থাকি। তো তোমাদের ফেনলের প্রস্তুতিটা করিয়ে দিলাম। এর পরবর্তী ভিডিওতে তোমরা যেটা দেখবে তা হচ্ছে ফেনলের তোমার হচ্ছে রাসায়নিক ধর্ম বা রাসায়নিক বিক্রিয়া। ওকে, তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। থ্যাংক ইউ।